আমেরিকার ইকোনমিকে জাজ করা হয় নাসডাক এবং ডাউ জোন্স ব্যারোমিটার অফ দ্য ইকোনমি 2010 সালে এটাকে ধ্বংস করা হয়েছে, ক্রাশ হয়েছে বাংলাদেশের স্টক মার্কেট। উনি ডিমিউচুয়ালাইজেশন করেছেন, উনি আবার কী বলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে উনি স্ট্রেংথেন করেছেন। এই দুইটা কথা এখানে লিখেছেন, তো মাত্র 3-4 লাইন লিখেছেন। কিন্তু কারা এটা করেছে এবং কারা হাজার হাজার লক্ষের রাস্তায় বসিয়ে দিয়েছে এবং কারা এই যে স্টক মার্কেটটাকে ধ্বংস করেছে, তার জন্য একটা সরকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি কমিটি করেছিল। সেই কমিটিতে রিপোর্ট দিয়েছে। আমাদের কি সংসদ সদস্য হিসেবে, পার্লামেন্টের মেম্বার হিসেবে এতে কারা দায়ী এটা জানার অধিকার নাই? অবশ্যই আমাদের অধিকার আছে, সেটা প্রকাশ করুন অবিলম্বে। প্রকাশ করে আমাদের জানান দেশবাসীকে যে কারা লুটপাট করেছে, কারা শেয়ার মার্কেট ধ্বংস করেছে, কারা ইকোনমির এই যে একটা প্যারামিটার, এই যে একটা ব্যারোমিটার, ইকোনমির যে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এটাকে যে একদম অ্যাবলিশ করে দিয়েছে। অলমোস্ট ডেড, এটা অলমোস্ট ডেড এই শেয়ার মার্কেট। কারণ তখন ক্র্যাশ করার আগে লেনদেন হতো 2000 কোটি টাকা ডেলি, 2500 কোটি টাকা। আর এখন হয়, এখন 2016 সালে হয়েছে 6 থেকে 700 কোটি টাকা। আর ওনার সেই মেগা বাজেট, চমৎকার বাজেট, উন্নয়নের মহাসড়কের বাজেট দেওয়ার পরে হচ্ছে 300 কোটি টাকা। অর্থাৎ শেয়ার মার্কেট আরও ডাউন হয়ে গেছে। এবং দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দিস ইজ হচ্ছে উন্নয়নের মহাসড়কের বাজেট মাননীয় অর্থমন্ত্রী। আমরা কি বলবো, কি বলে সেলুকাস, ওই আলেকজান্ডার বলেছিলেন সেলুকাস বিচিত্রই দেশ, বিচিত্র মন্ত্রী এবং তার বিচিত্র বাজেট। এরপরে আমি মনে করি যে যারা দায়ী এদেরকে নাম প্রকাশ করা হোক, ইব্রাহিম খালেদ কমিটির যেই রিপোর্ট সেটা প্রকাশ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো বলার পরে মাননীয় সরকারি দলের সদস্যকে প্রশ্ন করব এবং একই সাথে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো, আমরা কি উন্নয়নের মহাসড়কে আছি নাকি লুটপাটের মহাসড়কে আছি? আমরা কি উন্নয়নের মহাসড়কে আছি না লুটপাটের মহাসড়কে আছি? বলেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন। প্রতিদিন পত্রিকার পাতা খোলেন না, এবং এটা তো আপনাদেরই ডকুমেন্ট। এই ব্যাংকগুলোর রিপোর্টগুলো অডিটেড রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের, এবং শেয়ার মার্কেটের ঘটনাটা বাংলাদেশ একেবারে সবাই জানে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কমিটি পর্যন্ত করেছেন। তাহলে আমরা কোথায় আছি? মানুষকে কেন বিভ্রান্ত করছেন? উই ক্যানট চিট দ্য পিপল। আমরা জনগণের প্রতারিত করতে এখানে আসিনি, জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা এখানে আসছি। তারপর ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, তারপর একটা আছে যে যদি আপনার ইনভেস্টমেন্ট না হয় তাহলে আপনার কোনো দিন এখানে হবে না, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। এখন আপনাদের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এখন কমার্শিয়াল ব্যাঙ্কগুলোতে 1,36,100 কোটি টাকা আইডেল মানি আছে, অর্থাৎ কেউ নিচ্ছে না, ইনভেস্টমেন্ট কেউ টাকা নিচ্ছে না। 1,36,100 কোটি টাকা, এবং তার মানে কোনো ইনভেস্টমেন্ট নাই, দেশীয় ইনভেস্টমেন্ট নাই। ফরগেট অ্যাবাউট এফডিআই, অত্যন্ত সামান্য। ওটা নিয়ে আমাদের কি করার আছে? তাহলে আপনি কাজ দিন কোত্থেকে? আপনার আনএমপ্লয়মেন্ট, আপনাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে বিবিএস, তার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। এডুকেটেড আনএমপ্লয়েডরা 3 times higher than the normal unemployed people, 3 গুণ বেশি তারা। এবং এদের সংখ্যা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা 10.1% বেকার ইউনিভার্সিটি পাস করে। টোটাল তাদের এই গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 3,15,000 গ্র্যাজুয়েট বেকার আছে। ইউ সিটিং অন এ টাইম বোম। এই বেকারদের কীভাবে কর্মসংস্থান দিবেন? এবং আপনি যদি দেখেন যে ইউএস ইকোনমিতে তাদের লেবার ডিপার্টমেন্ট প্রতি মাসে একটা স্ট্যাটিস্টিক দেয় যে 2,07,000 লোকের চাকরি হয়েছে, 3 লক্ষ লোকের চাকরি হয়েছে। এবং প্রত্যেকটা ইউএস প্রেসিডেন্ট তার ইলেকশনে বলে, আই উইল সলভ দ্য এমপ্লয়মেন্ট প্রবলেম, আই উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট, আই উইল জেনারেট এমপ্লয়মেন্ট। কিন্তু এখানে 3,15,000 আপনাদের হিসাব মতো, বিবিএসের হিসাব মতো বেকার আছে, তাদের ব্যাপারে কোনো খবর নাই। এবং দেশে 137টা বিশ্ববিদ্যালয় আছে, এত লক্ষ লক্ষ লোক প্রতিদিন গ্র্যাজুয়েট বেরোচ্ছে, এ থেকে আমরা চাকরি দিতে পারছি না। উই আর সিটিং অন এ টাইম বম।
এরা ইয়াবার দিকে যাচ্ছে, এরা মাদকাসক্ত হচ্ছে, এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছে। তো জঙ্গিবাদকে যদি কন্ট্রোল করতে হয়, এবং ইয়াবাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয়, এবং আপনি যদি কি বলে অন্যান্য মাদককে যদি আপনি কন্ট্রোল করতে হয়, বিপদগামী তরুণদেরকে যদি সঠিক পথে আনতে হয়, হতাশাতে তারা এগুলো করছে, তাহলে আপনাকে চাকরির সংস্থান করতে হবে। এবং এটা হচ্ছে একটা দেশের এবং সরকারের প্রধান কাজ, টু ক্রিয়েট জবস এবং জবস। এক দশক আগে আপনাদের বিবিএস হিসাবে 1 দশক আগে বছরে 13 লাখ কর্মসংস্থান বাড়ত, কিন্তু এখন এই বিবিএসের রিপোর্ট অনুযায়ী মাত্র 9 লাখ কর্মসংস্থান হয় বছরে। অর্থাৎ 1 দশকে 13 লাখ হতো, এখন 9 লাখ হয়। তার মানে আপনি উন্নয়নের মহাসড়কে আছেন। আপনি কি উন্নয়নের মহাসড়কে আছেন, নাকি দুর্গতির মহাসড়কে আছেন, নাকি দুর্যোগের মহাসড়কে আছেন, সেটা বিবেচনার বিষয়। মাননীয় স্পিকার, জিডিপি গ্রোথ যেটা আছে এটার সাথে কিন্তু কোরিলেশন আছে। আপনি বিজ্ঞ কি বলে স্পিকার, আপনি অনেক পড়াশোনা করেছেন, এখানে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন। আমরা কিন্তু কি অর্থনীতিবিদ নয়, কিন্তু উই ক্যান ফিল দ্য পালস অফ দ্য পিপল। গ্রোথ রেটের সাথে এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সম্পর্ক আছে। সত্যি যদি গ্রোথ রেট এত হয়, তাহলে কেন এত এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না? এটা আমার প্রশ্ন। এখানে আমরা বলছি 6.5% হচ্ছে, 7% হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা অন্যান্য গবেষণা সংস্থা দ্বিমত পোষণ করছে। স্ট্যাটিস্টিক্সগুলো সঠিক কিনা তাও আমরা কিছু জানি না। তাই কিন্তু বাস্তবে আমরা যখন দেখতে পাই খোলা চোখে, তখন দেখি যে গ্রোথ রেট বাড়ছে, কিন্তু মানুষের চাকরি হচ্ছে না। তাহলে আমরা কি বুঝবো? এই গ্রোথ রেটে তো পিপল আর নট গেটিং বেনিফিট আউট অফ দিস গ্রোথ রেট। অন দ্য কন্ট্রারি, আমরা দেখতেছি যে মিড লেভেলে ম্যানেজমেন্টে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে এখানে গার্মেন্টস সেক্টরে, বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হয়, অথচ আমাদের ছেলেরা চাকরি পায় না। এবং প্রতি বছর $3 থেকে $5 বিলিয়ন তাই সেই টাকাটা বাইরে চলে যায়। এটা নিয়ে অর্থমন্ত্রীর কোনো চিন্তা নাই। এটা এই $5 বিলিয়ন কীভাবে ঠেকাবেন, বিদেশিদের লোকদের কেন চাকরি দিব, আমাদের লোকদের তো আমরা ট্রেন আপ করে চাকরি দিতে পারি, তার কোনো পরিকল্পনা বা কর্মসূচি এই বাজেট বক্তৃতায় নাই। এটা হচ্ছে বাজেট অফ ক্যালামিটি। আমি বলবো নট ন্যাচারাল ক্যালামিটি বাট ম্যানমেড ক্যালামিটি। মাননীয় অর্থমন্ত্রীর তৈরি একটি দুর্যোগ আক্রান্ত বাজেট। এটা দুর্যোগের বাজেট। রং মেসেজ যাচ্ছে পিপলের কাছে। কিভাবে যাচ্ছে? ক্ষুদ্র আমানতকারী, তার 1 লক্ষ টাকা আছে, সে 1 লক্ষ টাকার উপর আপনি আবগারি শুল্ক বসেছেন। আবগারি শুল্ক মানে হচ্ছে সিন ট্যাক্স, অর্থাৎ মদের উপর, মাদক দ্রব্যের উপর, আবার টোবাকের উপর, অর্থাৎ ধূমপান যারা করে সিগারেটের উপর এই আবগারি শুল্ক বসানো হয়। এটা সিন ট্যাক্স মানে কি ডিসকারেজ করার জন্য করা হয়। তাহলে আপনি যে এটা বসিয়েছেন, এটা কি মানুষকে সঞ্চয় যাতে না করে, ব্যাংকে যাতে টাকা না রাখে, তার জন্য কি আপনি এটাকে ডিসকারেজ করার জন্য এটা বসিয়েছেন? তাই তো মনে হয় আপনার কথাবার্তা, আপনার এই প্রস্তাব অনুযায়ী। এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যে আপনি বলেছেন এটা কি সম্পদশালী, 1 লক্ষ টাকা যে আছে নাকি সম্পদশালী। এখন সে গতকাল এক বক্তৃতা এক জায়গায় বলেছেন, পত্রিকায় দেখেছি, আবগারি শুল্কের নাম পরিবর্তন করবেন। এটা যে কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন লাগলে সে কানাই থেকে যাবে, সে পদ্মলোচন হবে না। এই হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর আমাদের কাছে ধূম্রজাল সৃষ্টি করে লাভ কি? আমাদের কাছে এই ধরনের প্রতারণার বক্তব্য দিয়ে লাভ কি? আমাদের কাছে সত্যটা তুলে ধরতে হবে। এইবার আসি যে ভ্যাট সাপ্লিমেন্টারি ট্যাক্সের উপর। হাইয়েস্ট ইনকাম ফ্রম ভ্যাট 99,254 টাকা ধরা হয়েছে বাজেটে। তার ইম্প্যাক্ট কি? তার ইম্প্যাক্ট হচ্ছে জনগণের উপর। প্রতিটি মানুষকে এটা পে করতে হবে। ভ্যাট একটা ইনডাইরেক্ট ট্যাক্স, 16 কোটি মানুষকে ভ্যাট পে করতে হবে। আপনি জিনিসপত্র কিনতে যান, ভ্যাট দিতে হবে। আপনি বাজার করতে যান, সুপার মার্কেটে ভ্যাট দিতে হবে। আপনি ঈদের জামা জুতা কিনতে যান, ভ্যাট দিতে হবে। এলপি গ্যাসের দাম বাড়বে। এলপি গ্যাসের সিলিন্ডার ছিল 54 টাকা, এটা হয়ে যাবে 300 টাকায়। আপনার কনস্ট্রাকশন মেটেরিয়ালের দাম বাড়বে, তার মানে ফ্ল্যাটের দাম বাড়বে এবং কস্ট অফ প্রোডাকশন সব কিছু বেড়ে যাবে। একই সাথে ইন্টারনেটের উপরে ভ্যাট বসিয়েছেন, সাপ্লিমেন্ট ট্যাক্স করেছেন। আপনি ডিজিটাল বাংলাদেশ করতে চান,
আপনি ইন্টারনেটের উপর আপনি কেন বসাবেন এটা? তার মানে ইন্টারনেটের কষ্ট আপনি বাড়াতে চান, সেটাও করবে। আজকে 3 মিনিট মাননীয় সদস্য। আমি কাইন্ডলি একটু সময় দিবেন, আমি শেষ করে দিব এখন। বলুন। আমাদের যদি কাইন্ডলি দেন আমি একটু শেষ করি। এই যে বাজেট ঘোষণার পরেই আমাদের কি হয়েছে, আমাদের মোটা চালের দাম বেড়ে গেছে। এখন বাজারে মোটা চাল কারা খায়? আমি কিন্তু মোটা চাল খাই না, আপনারা খান কিনা আমি জানি না। আমি কিন্তু মোটা চাল আমি খাই না, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলে লাভ নাই। মোটা চাল গরিব মানুষ খায়, রিক্সাওয়ালা খায়, দিনমজুর খায়, ক্ষেত মজুর খায়, এরা মোটা চাল খায়। বাস্তব। এবং এটা গত বছর মোটা চালের দাম ছিল 28 টাকা থেকে 30 টাকা, এবং এক বছর এটা 47% রাইস করেছে। কোর্স রাইস 47%। মোটা চাল এখন 45 থেকে 50 টাকা, এবং মানুষের জীবন ওষ্ঠাগত। মানুষ এটাকে আর কিনতে পারে, এই যেটা কিনতে পারছে না। একই সাথে আপনার 16 কোটি লোকের মধ্যে 17 লাখ লোকের তিন নাম্বার আছে, তার মধ্যে মাত্র 12 লাখ লোক কর দেন। তাহলে এই 17 লাখকে কেন করে আনছেন না? সেটা তো আপনি বাড়লেও তো 17 লাখ তো আপনি আনতে পারেননি। সেই ফেলিউরটা তো তুলে ধরতে হবে আপনাকে। আমি একটু বলবো যে আমাদের সময়, আমাদের রাষ্ট্রপতি এরশাদ যখন ছিলেন, দেশে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ব্রিজ হয়েছে, এবং উনি 460টি উপজেলা করে ঘুমন্ত গ্রামকে জাগ্রত করেছিলেন। তারপরে উনি কে বলে 61টি জেলা করেছিলেন। এবং তা না শুধু, আজকে এলজিডি যে রাস্তা, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেমন উনি প্রতিষ্ঠা করেছিলেন, ড্রাগ পলিসি করেছিলেন, কত কাজ করলেন বলে শেষ করতে পারবো না। এবং সাথে সাথে তিনি জিনিসপত্রের দামও তিনি মানুষের ক্রয় সীমার মধ্যে রেখেছিলেন, এবং তাই এখন উনি জনপ্রিয়। উনি জীবনে কিন্তু নির্বাচন কোনোদিন হারেনি। উনি যতবার নির্বাচিত হয়েছেন, যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, ততবারই নির্বাচন হয়েছেন, জেলে বসে 5টি সিট পেয়েছেন, শত নির্যাতনের মুখো, শত প্রতিকূলতার মুখো। তার মানে কি আমাদের সময় সুশাসনও ছিল, গণতন্ত্র ছিল, উন্নয়ন ছিল। উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র হাত ধরাধরি করে চলে। কিন্তু এখানে উন্নয়নের কথা বলা হচ্ছে, আমরা দেখতেছি ফ্লাইওভার, দেখতেছি পদ্মা ব্রিজ, আমরা অনেক কিছু দেখতেছি, আমরা কিন্তু সুশাসন দেশে নাই। এবং একই সাথে এগুলো সুশাসনের অংশ, যে কথাগুলো বললাম, লুটপাটগুলো হচ্ছে, এবং সুশাসন দেশে নাই। তা এবং সুশাসন না থাকলে উন্নয়নের সুফল মানুষ কোনোদিন ভোগ করতে পারবে না। এটা হচ্ছে দুর্গতির বাজেট, মানুষকে এর থেকে মুক্তি দেন। এই শেষে আমি একটি কথা বলবো, প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনসে উনি বলেছেন, 2 মিনিট, একটা ইনভিজিবল হ্যান্ডের কথা বলেছেন। ইনভিজিবল হ্যান্ড হচ্ছে সরকার, এবং হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইনভিজিবল হ্যান্ড? তার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের তার জীবন ধারণ যাতে করতে পারে সুন্দরভাবে, তার ব্যবস্থা করা। কিন্তু আমাদের দেশে আজকে অ্যাডাম স্মিথ বেঁচে নাই। ওয়েলথ অফ নেশনের সেই ইনভিজিবল হ্যান্ড এখানে কী কাজ করছে? মানুষকে দুর্গতির দিকে ঠেলে দিচ্ছে, দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে, সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এই সংকট থেকে মুক্তি চাই। আমরা তাই মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, অনেক হয়েছে, অনেক বছর তো বাজেট দিয়েছেন, আর কি দরকার? বিদায় নিন, আপনি মুক্তি দিন দেশের 16 কোটি মানুষকে। আপনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন সসম্মানে, পদত্যাগ করে চলে যান। আপনার আর কত হবে? অনেক বয়স হয়েছে, আপনি অশীতিবর মানুষ, আপনাকে শ্রদ্ধা করি। আপনি বিদায় নেন, বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন, 16 কোটি মানুষকে মুক্তি দেন। আমি অর্থমন্ত্রীর বিদায় চাচ্ছি, আমি আকুল আবেদন জানাচ্ছি যে সম্মানের সাথে যেন উনি পদত্যাগ করে উনি চলে যায়। এটা তো উন্নয়নের মহাসড়কের বাজেট নয়, সীমাহীন করের মহাসড়কের বাজেট। এই সীমাহীন করের মহাসড়কের বাজেট থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।